আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোন শক্তি নাই ষড়যন্ত্র করে চক্রান্ত করে আওয়ামী লীগের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। আওয়ামী লীগ পানের জলে ভেসে আসা রাজনৈতিক দল নয়। জননেত্রী শেখ হাসিনাকে যদি পরিকল্পিতভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়, সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা জীবন দিতে পারি। আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল হাসতে হাসতে জীবন দিতে পারে। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফজলুল বাড়ির খবরে আপনাদের স্বাগতম। আমাদের বাড়ি, আমাদের বাংলাদেশ ভালো নেই নানা কারণে, সবাই জানেন সেটা, এবং নানা কারণে মানুষ ক্রমাচ্ছন্ন, নানা কোন অধিকার বঞ্চিত, নিপীড়িত। প্রতিদিন বেআইনি কার্যক্রম আমার দেশে বাড়ছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়। আজ আমাদের অতিথি হচ্ছেন একজন নির্যাতিত মানুষ, নির্যাতিত ব্যক্তিত্ব, অনেকগুলো মামলার আসামি তিনি। সুজিত রায় নন্দী, বাংলাদেশের ছাত্র আন্দোলনে পরিচিত একটা মুখ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। রংতুলি কথাচিত্র নামে অনেকগুলো ছবি প্রযোজক সুজিত নন্দীর ভাই। তাদের পরিবারের প্রতিষ্ঠায় ওই এলাকায়, বৃহত্তর চাঁদপুর এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেক কিছু সাথে তারা সম্পর্কিত। সেই সুজিত রায় নন্দী আজকে আমার অতিথি। আমরা অন্য একটা প্রেক্ষাপট, অন্য একটা সময় নিয়ে বলবো। আমি প্রথম যে কথাটা, সুজিত রায় নন্দী, আপনাকে স্বাগতম। প্রথম ধন্যবাদ। আমি প্রথম যে কথাটা বলবো, দাদা, আপনি তো ঢাকায় নানাভাবে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, জগন্নাথ হলের ছাত্র সংসদের নির্বাচিত নেতৃত্বে ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আপনি যদি ঢাকা থেকে যান, তখন ঢাকায় জমজমাট একটা অফিস ছিল বঙ্গবন্ধু আওয়ামী লীগের। 32 নম্বরের বাড়ি, ধানমন্ডির 5 নম্বরে আওয়ামী লীগের গবেষণাগার, যেটা বলা হয়, নানা কিছু প্রযুক্তি সহ আধুনিক একটা ল্যাব তৈরি হচ্ছিল আওয়ামী লীগের। নানাভাবে আওয়ামী লীগের দাপটের একটা সংগঠন। সেই বাড়িটা 32 নম্বরের বাড়ি আজ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস সহ সারা দেশে আওয়ামী লীগের অফিস, স্থাপনা, সবকিছু আর বিধ্বস্ত। আপনি কিন্তু এই দেশে আবার এই অফিস গুলাতে, এই শহরে আবার ফিরবেন, কিন্তু এখন যেহেতু মনে হয় আপনার রেখে যাওয়া প্রতিষ্ঠান গুলা নেই, কি মনে হয় আপনার? আমি অত্যন্ত দুঃখ এবং বেদনার সাথে বলতে চাই, গত 5ই আগস্ট মেটিকুলাস ডিজাইন, যেটা বর্তমান শাসকরা নিজেরাই স্বীকার করেছেন, একটা গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়। এবং সেই 5ই আগস্টে বাংলাদেশকে আজকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। বিশেষ করে ধানমন্ডি 32 নম্বর, যেটা পাকিস্তানি হানাদার বাহিনীরা পর্যন্ত সাহস করেনি, সেটা এই দুর্বৃত্তরা সেই কাজটি করেছে। যেটাকে সেই বাড়িতে যেভাবে হামলা করা হয়েছে, এবং আওয়ামী লীগের 5 নম্বরের ধানমন্ডি অফিস এবং 23 বঙ্গবন্ধু এভিনিউ সহ গোটা বাংলাদেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। আজকে আমাদের এই হামলা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই হিটলার আর মুসলিনের বর্বরতার কথা, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতার কথা। সেই 32 নম্বর ধানমন্ডির বাড়িটি আঘাত করেছিল, সেখানে যেই বাড়িটি
আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। সেই ইতিহাস এবং ঐতিহ্যকে মুছে ফেলার লক্ষ্যেই সেখানে সেই বাড়িটিতে হামলা করা হয়েছিল এবং সেখানে বঙ্গবন্ধুর যে স্মৃতি জাদুঘর ছিল সেই জাদুঘরটিও গড়িয়ে দেওয়া হয়েছিল। এই আজকে বাড়িটা 32 নম্বর বাড়িতে আপনি প্রথম কবে যান দাদা, এই 32 নম্বর বাড়িটা? আমি 1983 সালে, যখন 1986-87 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আমার সুযোগ হয়, আমি প্রথম সেই বাড়িতে আমি যাই এবং জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করি। যেহেতু আমি 1984 সালে সেলিম দেলোয়ার হত্যার প্রতিবাদ করতে গিয়ে রাজনীতিতে আমার অভিষেক ঘটে। আমি সেই স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত। আমি তখন ১০ম শ্রেণীর ছাত্র, তখন আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার পরবর্তীতে জেলা, কলেজ, আমি কলেজ সত্তা সংসদ নির্বাচনও করেছিলাম। আমি সেই সেলিম দেলোয়ারের কথা এই প্রজন্ম জানে না। সেলিম দেলোয়ার সেই আন্দোলন, সেই মিছিলে ট্রাক তুলে দিয়েছিল স্বৈরাচার এরশাদ বাহিনী। সেই ট্রাক তুলে দিয়ে সেলিম দেলোয়ারকে হত্যা করা হয়েছিল। আপনি সেই প্রজন্মের প্রতিনিধি। হ্যাঁ, অবশ্যই। দুঃখিত, আমি 1985 সালে প্রথম যাই। পরবর্তীতে 86 সাল থেকে আমার প্রতিনিয়ত যাওয়ার সুযোগ হয়। 86 যেহেতু আমরা ছাত্র রাজনীতি আগে থেকেই করে এসেছি, যেহেতু 32 নম্বরে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা তখন থাকতেন এবং 32 নম্বর কেন্দ্রিকই ছিল আমাদের রাজনীতিটা, 23 এবং 32 নম্বর। তো প্রতিনিয়তই আমরা ক্যাম্পাস থেকে 32-এ একবার যাওয়ার, প্রায়ই আমরা যাওয়ার চেষ্টা করতাম এবং মাঝে মাঝে আমাদের ওই 32 নম্বর বাড়িতে দুপুরে খাওয়ারও সুযোগ হয়েছে বেশ কয়েকবার। এটা আমাদের জন্য সৌভাগ্য আমি মনে করি। এই আজকে সেই 32 নম্বর আমাদের অনেক স্মৃতি আছে। আমরাও যখন রিপোর্টের জন্য যেতাম ওই বাড়িটা, আপনার নেত্রী থাকতেন, উপরে থাকতেন, নিচে রান্নাঘর ছিল, নিচে খাওয়ার টেবিল ছিল। আমরাও কিন্তু অনেক সময় গিয়ে ওই বাড়িতে খেয়েছি। আমার মনে আছে প্রথম দিন যেদিন খাই, একটা তরকারি ছিল কচুর মুখী একটা শুকনো একটা তরকারি ছিল। ওটা দিয়ে আমি প্রথম খেয়েছিলাম। সেটাও অনেক স্মৃতি আমাদের। আপনি যেমন রাজনৈতিক কর্মী হিসেবে বড় হয়েছেন, আমরা সাংবাদিকতার কারণে ওই বাড়িতে আমাদের যেতে হতো, ব্রিফিং হতো, নানা কিছু। আচ্ছা দাদা, যখন এই বাড়িটা 5 আগস্ট যখন দেখলেন আগুনে পুড়ছে, কি মনে হচ্ছিল? সেটা তখন এই আগুন আমাদের মনে হচ্ছিল যে এই আগুন আমাদের হৃদয়ে আগুন জ্বলছে। এটা কোনো স্বাভাবিক মানুষ মেনে নিতে পারেনি। যারা সভ্যতায় বিশ্বাস করে তারা কোনোদিন এটা মেনে নিতে পারে না। যারা ওই বাড়িতে আগুন দিয়েছিল তারা সভ্যতার শত্রু, তারা মানবতার শত্রু, তারা সমাজের শত্রু, তারা দেশের শত্রু। আমি বলবো সেই 32 নম্বর, আমি বলবো যে এটা বাংলাদেশের মাতৃগর্ভ। এই মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম হয় এবং 32 নম্বর বাড়িটি হচ্ছে শিশু গৃহ। এই বাংলাদেশের জন্ম কিন্তু সেই 32 নম্বর বাড়ি থেকেই হয়েছিল। 1971 সালের 26শে মার্চ জাতির জনক বঙ্গবন্ধু মুজিব 26শে মাসের প্রথম প্রহরে এই আমাদের মহান স্বাধীনতার ঘোষণা দেন এবং তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই 7ই মার্চে। এই বাড়ি থেকে গিয়ে এই বাড়ি থেকে অনেক পরিকল্পনা হয়েছে, এই বাড়িতে অনেক মিটিং হয়েছে। এই বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবেলা করার জন্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগের যত মিটিং, 23 নম্বর তখন যে অফিস ছিল, যে অন্য জায়গায় যে অফিস ছিল, যে 91 নবাবপুর রোড, সেই অফিসে না, অধিকাংশ সময় এই বাড়িতেই অনেক যে পরিকল্পনাগুলো, যে এক্সক্লুসিভ মিটিং গুলো এখানেই হতো। এখানে অনেক স্মৃতি বিজড়িত এই ধানমন্ডির 32 নম্বর বাড়িটি। আজকে এই আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলা যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় এই বাড়ি থেকে, বঙ্গবন্ধুকে বারবার এই বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রায় 14 বছরের মতো জেল খেটেছেন। এইটা আজকে এই বাড়িটি আমাদের বাঙালি জাতির
ইতিহাস এবং ঐতিহ্যের স্মারক ছিল। এই বাড়িতে আজকে এই বাড়িটি থেকে জাদুঘরে বঙ্গবন্ধুর ২ কন্যা জাতির উদ্দেশ্যে এই বাড়িটি দান করে দিয়েছিলেন কাছেই এবং বাড়িটার আগুন তো কোনো সাধারণ বাড়ির আগুন না। এখানে একটা জাদুঘর ছিল, এটা বঙ্গবন্ধুর স্মৃতি ছিল, হ্যাঁ, লাইব্রেরি স্মৃতি ছিল। ছিল, আর্কাইভ ছিল, অনেক তথ্য ছিল। এগুলোকে জ্বালিয়ে সবই পুড়িয়ে ধ্বংস ছারখার হয়ে করে গেছে, সবই এটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো আর এইটাও কোনোদিন ফেরত পাওয়া যাবে না। হ্যাঁ, এইটা ইতিহাস ঐতিহ্যকে মুছে ফেলার জন্যই এটা ছিল একটা গভীর ষড়যন্ত্র। এটাও একটা এই ওই ষড়যন্ত্রের গভীর ষড়যন্ত্রের অংশ। তো এটা ইতিহাসকে মুছে ফেলা যায় না। ইতিহাস ষড়যন্ত্র করে চক্রান্ত করে ইতিহাসের চাকাকে পিছনের দিকে কখনোই ঘোরানো যায় না। ইতিহাস তার আপন গতিতে চলে এবং এত দাপটের একটা দল, আপনারা এত দাপটের একটা দল, আপনারা এই দলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই দলে এই দেশের জন্য অনেক অনেক অবদান আপনাদের। সেই দল, দাপটের দল কিভাবে যারা পরাজিত আপনাদের কাছে ৭১-এ নানা সময়ে, সেই পরাজিতরা আপনাদের উপর দাপট দেখাতে পারলো? কি আত্মপক্ষ আপনার? এটা আজকে আমি বলবো এটা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল হিসাবে এই একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। সেখানে আপনি জানেন এই ষড়যন্ত্রগুলোকে আপনারা একেবারেই টের পান নাই কখনো? এবং এই ষড়যন্ত্র আজ থেকে না, এটা অনেক আগে থেকে এই ষড়যন্ত্র চলছিল এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবে গোটা দেশকে সেই ৫ তারিখে যেভাবে তারা মানে গোটা দেশকে অচল করে দিয়েছিল, এটা আসলে আজকে আমি বলবো যে আমাদের অনেক ভুল আছে, আমাদের ব্যর্থতা আছে, সেগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কিন্তু সেই দিন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি না, এটা আমাদের জন্য চরম ব্যর্থতা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে দেওয়ার লক্ষ্যেই আজকে এই হামলাটি হয়েছিল এবং আমাদের আজকে আমি বলবো যে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, গোটা বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের নেতা ছিলেন। বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের নেতা হিসাবে বঙ্গবন্ধু মুজিব ছিলেন। তিনিই ছিলেন বিশ্বের তার বিকল্প হিসাবে বঙ্গবন্ধুর বিকল্প বঙ্গবন্ধুই ছিলেন। বিশ্বের যে যারা বিশ্বের জাতীয়তাবাদী নেতারা যে সেই আব্রাহাম লিঙ্কন যিনি আজকে যিনি আমেরিকা সেই আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস যে তিনি যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই গেটিসবার্গ অ্যাড্রেসের তারপরে বিশ্বের অনেক নেতারা ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। মার্টিন লুথার, জন এফ কেনেডি, তারপরে অনেকে জওহরলাল নেহেরু, তারা সবাই সেই তাদের ভাষণটি ছিল লিখিত ভাষণ এবং বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি যিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যেটা গিনিস বুকে সংগ্রহীত হয়েছে এবং ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে যে ঐতিহ্য প্রামাণ্য দলিল হিসাবে স্বীকৃতি দিয়েছিল। সেই ভাষণ ছিল সত্য দাদা, সেই ভাষণ ছিল সেই ভাষণটি ছিল একটি ঐতিহাসিক ভাষণ, ঐতিহাসিক দলিল এবং সেই ভাষণটি ছিল অলিখিত ভাষণ। আজকে সেই ভাষণের দল, সেই বঙ্গবন্ধুর দল আপনারা, সেই দলটা 15 আগস্ট 5 আগস্টের পরে 15 আগস্ট 32 নম্বরে লুঙ্গি ড্যান্স হয়েছে, 32 নম্বরে উৎসব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি নেতৃত্ব দিয়েছেন। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 আগস্ট রাতে উৎসব হয়েছে এবং সর্বশেষ 5 ফেব্রুয়ারি আপনাদের সেই বাড়িটা, জাতির পিতার বাড়িটা ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে গিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি কথাগুলো বলছি। 15 আগস্ট সেখানে আমাদের 32 নম্বর ঐতিহাসিক 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়িতে আমাদের সেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং সেখানে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। সেখানে প্রতি বিপ্লবের নামে যেভাবে
ন্যাক্কারজনক ভাবে সেখানে আপনি দেখেছেন যে যে ন্যাক্কারজনক ভাবে সেখানে আমাদের উপরে হামলা করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, আমরা সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আব্দুল সুচিত্রায় নন্দী মমিন এইগুলা ফেস করেই তো আওয়ামী লীগ। না, আর একটু লেট সেই লেট ৭৫ মি এর টেক পর এবং ২১টা একদম বছর আব্দুল আপনারা ফেস আব্দুল করেই তো আওয়ামী লীগ। হ্যাঁ, গত আমি ১৫ বলি, আগস্ট একজন আমি বলি, রোকেয়া প্রার্থী, একজন লেট মি রোকেয়া প্রার্থী সহ না, না, কয়েকজন ছাড়া আপনারা কেউ আমাকে ছিলেন না সেখানে। আমাকে একটু বলতে দেন। লেট মি সে সেখানে মমিন পাটোয়ারি নামে একজনকে হত্যাও করা হয়েছে। সে ফুল দিতে গিয়েছিল এবং তাকে যে বেধড়ক নির্যাতন করা হয়েছে, সে তার ৪-৫ দিন পরে তাকে জীবন দিতে হয়েছে। এরকম আপনি দেখেছেন একজন মুরব্বীকে কান ধরে উঠানো বসানো হয়েছে এবং অনেককে বেঁধে রাখা হয়েছে। চারিদিকে হাজার 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 লোক চারিদিকে গোটা অলিতে গলিতে উম অবস্থান নিয়েছিল। কিন্তু তারা সেই আগের দিন রাত থেকেই যেভাবে অবস্থান তারা নিয়েছে, সেখানে আমি মনে করি তারা কোনোদিন কোনো বিবেকবান ছাত্ররা এরা ছাত্র না। তারা তারা ছিল সন্ত্রাসী এবং তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই শক্তিই বঙ্গবন্ধুর বাড়ির সামনে লুঙ্গি ড্যান্স দিয়েছিল। এর চেয়ে দুঃখ আর পরিতাপের বিষয় কিছুই হতে পারে না। এবং তারা যেভাবে আ যেভাবে আঘাত করেছে, সেই যেভাবে আমাদের উপরে যে অ্যাটাক করেছে, সেটা আমি আবারও বলছি, সেই পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেই আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবং আমি আবারও বলছি যে হিটলার আর মুসোলিনির বর্বরতাকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবং সর্বশেষ যেই ৫ই ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে যে বাড়িটি যে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে আমি বলবো যে একদল সন্তান তার মায়ের পেটে লাথি মেরেছে। যে মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম হয়, যে শিশুটির জন্ম হয়েছিল, এটা এই একটা আজকে এই বাংলাদেশের জন্ম হয়েছে এই বাড়ি থেকেই। বঙ্গবন্ধু ১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই বাড়ি থেকেই এবং তারপরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আজকে সেই বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাড়িটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই বাড়ি থেকে এই বাড়িতেই বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজকে আমি বলবো যারা যখন মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছিল, যখন মাটির সাথে আপনি লাইভ দেখছিলেন, টেলিভিশন গুলাতে লাইভ দেখাচ্ছিল, আপনার কি কি অনুভব হচ্ছিল তখন? এইটা এই এই আমি বলবো আজকে আমরা জীবিত থেকে মৃত। আজকে আমি বলবো যে এই যারা এই হামলা যারা এই মাটির সাথে বঙ্গবন্ধুর বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে, সেই ৭৫-এর ১৫ই আগস্টে যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, সেই খুনি চক্রের এরা হচ্ছে, তারা প্রমাণ করেছে তারা এই খুনি চক্রের দোষর এবং ৭১-এর পরাজিত শক্তির দোষর। এবং আজকে আমি বলবো যে আজকে যে ইতিহাস ঐতিহ্য কোনোদিনই মুছে ফেলা যাবে না। ইতিহাস তার আপন গতিতেই চলবে। এই দালান বাড়ি ভেঙে ফেলেছে, কিন্তু সেই ইতিহাস মোছার জন্য যে তারা যে গভীর চক্রান্ত, যে বঙ্গবন্ধুকে শেষ করে দিবে, কোনোদিন শেষ করতে পারবে না। ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করে ভেবেছিল যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিবে এবং সেটা কোনোদিনই সেটা সম্ভব হয় নাই। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হয়েছে, আমি আজকে বলবো যে ব্যক্তি মুজিবকে হত্যা করা যায়, কিন্তু আদর্শের মুজিবকে কোনোদিন হত্যা করা যায় না। আদর্শ যাই বলছেন যে হ্যাঁ, রাজনৈতিক বক্তৃতায় আপনারা খুব ভালো বলছেন, চমৎকার, কিন্তু প্র্যাকটিক্যালি যে যারা এগুলো করছে তারা কিন্তু গোপনে কিছু করছে না, ঘোষণা দিয়ে তারা বাড়িটা ধ্বংস করেছে। এখন ঘোষণা দিয়ে তারা আপনাকে দয়া করছে, সুজিত নন্দী, তারা আপনাদের দয়া করছে, তারা বলছে আপনাদের, যেমন ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, তারা বলছে আপনাদের আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে তারা দিবে না, আওয়ামী লীগের নামে বাংলাদেশে কাউকে রাজনীতি করতে দিবে না। তারা বলছে বঙ্গবন্ধু নামে বাংলাদেশে কোনো কিছু থাকবে না, এবং তারা প্রমাণ দিয়েছে বঙ্গবন্ধু নামে যেখানে যা আছে তার সবকিছু ধ্বংস করেছে। তারা যা বলছে তারা সবকিছু করতে পারছে। আর আপনি সুজিত নন্দী বা আপনারা
বক্তৃতা দেওয়া ছাড়া আর কিছু করতে পারছেন? এটা আজকে আমি বলবো যে একটা, যেটা আমি আবারও বলছি, যে একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। তারপর একের পর এক প্ল্যান, যে ষড়যন্ত্র চক্রান্ত তারা বাস্তবায়ন করছে, কিন্তু এটা কোনোটাই সফল হবে না। এবং এই যে ছাত্রলীগকে একটা ইতিহাস এবং ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, সেই মাওয়ান্নের মহান ভাষা আন্দোলনে যারা যে ছাত্রলীগের অবদান ছিল, ৬২ হামিদুর রহমানের শিক্ষানীতির বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও ছাত্রলীগের অপরিসীম অবদান ছিল। বঙ্গবন্ধু ৬৬ দফা ঘোষণা করেছিলেন। সেই এগুলি তো একটা নিষিদ্ধ হ্যাঁ, সংগঠন আর বাংলাদেশে। হ্যাঁ, সেই সেই ৬ দফা আন্দোলনও ছাত্রলীগের অপরিসীম অবদান ছিল। ৬৯-এর গণ অভ্যুত্থান এই দেশে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করেছিল এই দেশের ছাত্র সমাজ ৬৯-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেখানেও ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। ৭১-এ ৭০-এ নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছাত্রলীগের অপরিসীম অবদান ছিল। আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আজকে যে এর মধ্য দিয়ে বর্তমান শাসকরা তাদের ফেসিস্ট চেহারাটি আজকে ফুটে উঠেছে। আজকে ফেসিস্ট চেহারা, ক্ষমতার বলে অনেক কিছু করা যায়, কিন্তু আজকে সেই চেহারা ফুটে উঠেছে জাতির কাছে। আজকে আপনি দেখুন যে আজকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছে। আজকে ওয়ালে দেওয়ালে সব জায়গায় আপনি দেখবেন যে জয় বাংলা স্লোগান ওই ছাত্রলীগই লেখছে। আজকে শেখ এগুলো হাসিনাতেই লিখছে আস্থা, যারা ছাত্রলীগই লিখছে। যারা স্লোগান দিচ্ছে, যারা হ্যাঁ, পোস্টার লাগাচ্ছে, হুম, নতুন একদল হুম, নেতৃত্ববিহীন, তাদের হুম। সামনে কোনো নেতা নেই। নতুন একদল ছেলে পেলে আজকে এই কাজগুলো জীবনের ঝুঁকি নিয়ে করছে। তো নেতা কেউ, কোথাও কোনো নেতা নেই। এই আজকে পরিস্থিতি আওয়ামী লীগের। আজকে আমি বলবো যে নেতা নেই আপনি বলছেন, সেখানে মব কিলিং চলছে, যেখানে গণহারে গ্রেপ্তার করা হচ্ছে, সেখানে সেই কারণেই আজকে যারা তৃণমূলের নেতৃত্ব, আজকে তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ শক্তি। তৃণমূল অভিমানী হয় কিন্তু তৃণমূল বেইমান হয় না, এটা নেত্রীও বলেছেন। এই তৃণমূল আজকে জেগে উঠেছে। আপনি সারা বাংলায় দেখেন, আজকে বাংলাদেশের যে যে মানুষের যে পারসেপশন, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন ১০ জন লোক যদি এক জায়গায় বসা থাকে, ৭ জনই বলে যে আগেই ভালো ছিলাম। তো এই যে মানুষের যে পারসেপশনের পরিবর্তন হয়েছে, আজকে সেটা আপনি ঠিকই বলেছেন। তা আমাদেরকে আজকে এটা যে একটা ডিজাস্টারটা হয়েছে একটা আহ, আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, যে মেটিকুলাস ডিজাইন, যেটা তারাই স্বীকার করেছে, বারবার তারা স্বীকার করেছে, সেটাকে মোকাবেলা করার জন্য, এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের সর্বোচ্চ স্তরের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। আহ, এই এই প্রস্তুতি আওয়ামী লীগ ইতিপূর্বে অনেক প্রতিকূল অবস্থা ফেস করেছে, অনেক প্রতিকূল অবস্থা। ও এটা আজকে নয়, বারবারই আওয়ামী লীগ এই প্রতিকূল অবস্থা ফেস করেই এগিয়ে যাচ্ছে, প্রতিকূলতা ফেস করে এগিয়ে যাচ্ছে। হয়তো আমাদের একটু সময় লাগবে। এই যে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে সেই দিনও কিন্তু তারা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। আওয়ামী লীগ হচ্ছে বটবৃক্ষ, এটা বটের পাতা ঝরে যায়, নতুন পাতার জন্ম হয়। এটা এটা অলওয়েজ, এটা সবসময়, এটা চলমান প্রক্রিয়া, নদীর স্রোতের মতো এটা চলমান প্রক্রিয়া। এই দলকে এতদিন আপনাদের নিশ্চিহ্ন নাম করা যাবে ছিল না। এটা ফেসিবাদী, হ্যাঁ, এতদিন আপনাদের নাম ছিল ফেসিবাদী, এখন হ্যাঁ। আপনাদের নতুন নাম হচ্ছে শয়তান, ডেভিল। ডেভিল আচ্ছা, হান্ট চলছে বাংলাদেশে। আওয়ামী লীগের আচ্ছা, নেতা কর্মী যেখানে যে ছিল, তাদের সবাইকে গ্রেফতার করা হচ্ছে। এইটা আজকে আওয়ামী লীগের এই টেবিল হান্ট, আমি বলবো আমরা শয়তান, আর যারা ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা ফেরেশতা, আর যারা ২১শে আগস্টে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে যে ভয়াবহ গ্রেনেড হামলা করেছিল তারা ফেরেশতা, এবং আইভি রহমান সহ ২৪ জনকে হত্যা করেছে তারা ফেরেশতা, এবং এই যে মব কিলিং করছে তারা ফেরেশতা। এই যে আওয়ামী লীগের অগণিত
হাজার হাজার নেতা কর্মীদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে অসংখ্য নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। তারা ফেরেশতা। দিনের পরে রাত আসে, আবার রাতের পরে দিন আসে, এই আধার কেটে যাবে। এবং আমি আবারও বলছি যে আমরা প্রতিকূল অবস্থা ফেস করার মধ্য দিয়ে বারবার আমরা এগিয়ে যাব। আপনি কি বলতে চাচ্ছেন এবং এরা কোনো ভালো ফেরেশতা না? হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন এরা শয়তান ফেরেশতা, ভালো ফেরেশতা না? এমন কোনো কাজ নাই যে আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য সকল কিছু অ্যাপ্লাই করা হচ্ছে। সকল কিছু সারা দেশে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, সকল কিছু ধ্বংস করা হয়েছে। তো মানুষ এখন কিন্তু সব জায়গায় জেগে উঠেছে। এই জেগে ওঠার পরেই ডেভিল হান্ট এটা শুরু হয়েছে। আপনি দেখেন মানুষ কিন্তু জেগে উঠেছে সব জায়গায় এবং মানুষ অন্যায়ের প্রতিবাদ করছে। মানুষ কিন্তু অন্যায়ের প্রতিবাদ করছে এবং সেখানে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কিন্তু শুরু হয়েছে এবং ডেভিল এটা হান্ট শুরুর পরে কি আপনাদের আন্দোলনগুলো স্থিমিত হয়েছে মনে করেন? অত্যাচার করে, নির্যাতন করে কোনোদিনই আন্দোলনকে স্তব্ধ করা যায় না। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আওয়ামী লীগের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। তাই আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ, যে যেখানেই থাকুক সবাই আজকে এই হৃদয় দিয়ে এই দলটাকে ভালোবাসে। অনেকের কষ্ট আছে, মনে মান অভিমান আছে, তারপরও এই অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের পরে সবাই ভুলে গেছে। এখন সবাই এক এবং অভিন্ন এবং বিভিন্ন কারণে বিএনপি নামের দলটা আপনাদের গত 15 বছরের শাসনামলে একটা নির্যাতিত দল ছিল। সেই বিএনপি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই বিএনপি সংবিধান বাতিল করতে দেয় নাই, রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। সেই বিএনপি কিন্তু আবার হঠাৎ করে আওয়ামী লীগকে বিচারের জন্য আইন চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে। কি মনে হয় পরিবর্তনটা কেন বিএনপির মাঝে? আমি বলবো যে তারা এর আগে যে কাজ আপনি বলেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা ভূমিকা রেখেছে, রাষ্ট্রপতির ব্যাপারে ভূমিকা রেখেছে, সেই জন্য আমি সাধুবাদ জানাই আজকে। তাইলে আমি বলবো যে ৭৫-এ যারা বঙ্গবন্ধুকে হত্যা করলো, যাদের ফাঁসি রায় কার্যকর হয়েছে এবং আজকে যারা সেই খুনিদের অনেকেই বিদেশে পালিয়ে আছে, তাদেরকে কেন, তাদের তাদের বিচার কেন তারা চাচ্ছেন না? তাদেরকে সেই ব্যাপারে কত মুখ খুলতে হবে। ২১শে আগস্টে যে ভয়াবহ গ্রেনেড হামলা, সেটার ব্যাপারেও তাদেরও বিচার হতে হবে। ২১শে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার সেই বিচারটাও সেটারও তো বিচার হতে হবে। সেটা নেত্রীকে হত্যা করার জন্য যে ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে, সেটার বিচার সেই ব্যাপারেও যে আজকে কথা বলতে হবে। সকল গণতান্ত্রিক শক্তিগুলোকে সেই কথা বলতে হবে। বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে তাদেরকেও সেই ব্যাপারে কথা বলতে হবে এবং খুনিরা যে বিদেশে পালিয়ে আছে, আত্মস্বীকৃত খুনিরা পালিয়ে আছে, সেই ব্যাপারে কথা বলতে হবে। মব কিলিং এর বিষয়, মব কিলিং হচ্ছে মব কিলিং এর বিষয় তাদেরকে কথা বলতে হবে। জাতির কাছে পরিষ্কার বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এখন বলছে, সবার বক্তব্য একটা, কে কোথায় পালিয়ে গেছে সেটা বিষয় না, আপনারা পালিয়ে আছেন, এই কথাটা তারা বলছে জোর দিয়ে। কেউ পালিয়ে নেই, অবস্থানের পরিবর্তিত পরিস্থিতির কারণে সবাই অবস্থানের পরিবর্তন করেছেন। এটা আজকে আমি তো বললাম যে মব কিলিং এবং মব কিলিং থেকে যেভাবে মব কিলিং চলছে, একের পর এক মব কিলিং হচ্ছে, যেভাবে বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, যেভাবে লুটপাট করা হচ্ছে, সেই কারণে অনেকে তাদের অবস্থানের পরিবর্তন করেছেন। সেটা আজকে আমি দুঃখের সাথে বলতে চাই, আজকে বেদনার সাথে বলতে চাই, আমরা আবারও বলছি যে প্রতিহিংসার বদলে প্রতিহিংসা নয়, এবং আমি বলছি দৃঢ়তার সাথে বলছি, প্রতিহিংসার পরিবর্তে আর প্রতিহিংসার রাজনীতি নয়। এবং আমরা
সেই আমরা চাই যে আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ। সেই লক্ষ্যে সকল গণতান্ত্রিক দলগুলোকে একযোগে কাজ করতে হবে। সকল আমি বলবো যে অতীতে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, সেটা চলার পথে সেই ভুল থেকেই আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। যারা ইতিপূর্বে যারা আওয়ামী লীগ 23 বছর শাসন করেছে, আর যারা 31 বছর, এই বাংলাদেশের বয়স 54, 23 বছর মাত্র আওয়ামী লীগ শাসন করেছে, আর 31 বছর যারা শাসন করেছে তারা সবাই যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এমন কোনো পন্থা নাই, অবলম্বন করেন নাই। বর্তমান শাসকরাও তাই করছে, একই পথে হাঁটছেন। আমি সেইটাই বলবো যে আমি বলবো আজকে আমরা প্রতিহিংসার শিকার। আমি বলবো যে আমরা আইনের ঊর্ধ্বে না, আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। আজকে বিচার হলে সকলের বিচার, সকল অন্যায়ের বিচার হতে হবে, সকল অন্যায়ের বিচার হতে হবে, এবং সেটা স্বচ্ছ প্রক্রিয়া হতে হবে। শত শত মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে, যারা কোনোদিন অন্যায় করে নাই। এই ধরনের নিরীহ আজকে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, লক্ষ লক্ষ, হাজার হাজার নেতা কর্মীকে কারাগারে আছেন। আজকে আপনি বলেন যে আমরা কোথায় আছি আজকে, আমি বললাম জনগণই মূল্যায়ন করবে। এটার বিচার ফেস করার জন্য তো আপনাকে আসতে হবে, আদালতে আসতে হবে আপনাকে। আপনি যদি বিচারটা ফেস করতে হয়, আপনারা তো আদালতে আসছেন না কেউ। অবশ্যই অবশ্যই আদালতে প্রতিনিয়তই যাচ্ছে। আমরা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমি বলবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের বিচার বিভাগের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। যদি সত্য প্রক্রিয়ায় বিচার হয়, জননেত্রী শেখ হাসিনা তিনি ন্যায় বিচার পাবেন, তিনি বেরিয়ে আসবেন, এবং তিনি এই যত ধরনের এই ষড়যন্ত্রমূলক ভাবে মামলা দেওয়া হয়েছে সকল মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন, এবং সত্য সুন্দরের জয় হবে। রায় তো তারা তৈরি করে রেখেছে, তারা আমি বলি, আমাকে বিচার শুরু করবে আগামী মাস থেকে। আমি আপনাকে বলি, একটা কথা বলি, আমরা বলবো, আমি আবারও বলতে চাই যে আওয়ামী লীগ বানের জলে ভেসে আসা রাজনৈতিক দল নয়। আমি বলবো যে ক্যামেরা ট্রায়ালের যদি পরিকল্পনা করা হয়, জননেত্রী শেখ হাসিনাকে যদি পরিকল্পিতভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করা হয়, সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা জীবন দিতে পারি। আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল হাসতে হাসতে জীবন দিতে পারে। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। লক্ষ লক্ষ নেতাকর্মী রক্ত দিয়ে সেটা রুখে দিবে, রক্ত দিয়ে সেই ধরনের পরিকল্পনা রুখে দিবে। আইন উপদেষ্টা বলেছেন অক্টোবরের মধ্যে বিচার শেষ হয়ে যাবে। ধর্ম উপদেষ্টা বলেছেন নিজামী কাদের মোল্লার যে দড়িতে ফাঁসি দেওয়া হয়েছে সেই দড়িতে তারা শেখ হাসিনাকে ফাঁসি দেবেন। আমি বলবো, বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ফাঁসির মঞ্চে যেতে, আমি বাংলার মানুষের মুক্তির জন্য আমি ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি। বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চকে কখনো ভয় পায় না। জননেত্রী শেখ হাসিনা ওই ফাঁসির মঞ্চকে ভয় পায় না। আমরা সবাই ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু সেটা হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায়, সেটা হতে হবে একদম আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতায়। যদি কেউ স্বাধীনতার উপর যদি কেউ হস্তক্ষেপ করে, আমি সেটাই বলছি, সেটা বাংলার জনগণ রক্ত দিয়ে রুখে দিবে, সেটা বাংলার জনগণ রক্ত দিয়ে রুখে দিবে, জীবন দিয়ে রুখে দিবে, সেটা জীবন দিয়ে রুখে দিবে। আপনি এটা অনেকে অনেক কথা বলবে, শাসকরা মানে এখন ওনাদের ক্ষমতা আছে, ওনারা অনেক ধরনের কথা বলবে, কিন্তু সেটাকে আমরা কোনোভাবেই আমি তো বললাম যে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। নেতাকর্মী জানতে চায় আপনার নেত্রী কেমন আছেন, ওনার সাথে আপনাদের কথা হয় কিনা, উনি কবে আসবেন? নেত্রী তিনি তো মানুষের সাথেই কথা বলছেন, তিনি নিজেই তো কথা বলছেন, তিনি তো বারবারই কথা বলছেন। আপনারা তো দেখছেন বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে তিনি বক্তৃতা দিচ্ছেন।
বিশ্বের বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন, ইতিমধ্যেও বাংলাদেশে বক্তৃতা দিয়েছেন। উনি তো নিজেই কথা বলছেন, উনি বীরের বেশেই এই দেশে ফিরবেন এবং তিনি শান্তির বার্তা নিয়েই দেশে ফিরবেন। এবং আমি বললাম যে আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ, এবং হত্যার বদলে হত্যা নয়, এবং ওই প্রতিহিংসার পরিবর্তে প্রতিহিংসা নয়, মব কিলিং এর পরিবর্তে মব কিলিং নয়। এই আমাদেরকে আজকে আমি বলবো যে প্রতিহিংসা, সহিংসতা, সাম্প্রদায়িকতা এর বিরুদ্ধে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে। সকল আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার লক্ষ্যে এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রাকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে সকল গণতান্ত্রিক, প্রগতিশীল এবং সকল অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসতে হবে। এবং আমাদের সকলের একটাই, আমরা সবার ঊর্ধ্বে হলো আমাদের দেশ, এই প্রিয় মাতৃভূমি। এই প্রিয় মাতৃভূমিকে আমরা রক্ষা করার জন্য সবাই একযোগে কাজ করে যাব, তাহলেই আমাদের বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, শান্তি ফিরে আসবে। আমরা চাই, আমরা শান্তি চাই। আমরা এই আমি বলবো যে আমরা সহিংসতায় বিশ্বাস করি না, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা সকল সহিংসতাকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা মোকাবেলা করব। এটাই হলো আমাদের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুজিত নন্দী। আপনার শপথ যেটা, শান্তিময় হোক আমাদের দেশ, দেশটা আমাদের সকল ধর্মের মানুষের সমান অধিকারের দেশ হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা।